বলা হচ্ছে করোনার সবচাইতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটাই কি সবচাইতে খারাপ সময়, নাকি আরও কিছু অপেক্ষা করছে? না, আমরা চাইব এর চাইতে খারাপ সময় আর যেন দেখা না লাগে, আবারও যেন আমরা সেই আগের স্বাভাবিক জীবন ফিরে পাই। করোনার এই দুঃসময়ে আমরা অবশ্যই তরুণদের পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যায়। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মনে করিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আওয়াজ তোলো। শুরুতেই আমরা আওয়াজ তুলতে চাই করোনার ব্যাপারে সচেতন হওয়ার জন্য। এত কিছুর পরেও যখন কিছু মানুষকে কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না, তখন আমরা তরুণ বয়সে সেই চিকিৎসকদের কথা বলতে চাই যাদের উপর এখন দায়িত্ব এসে পড়েছে করোনার এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার। হাসপাতালে করোনা রোগী চাপ সামলানোর মূল দায়িত্বে আছেন আমাদের তরুণ চিকিৎসকরা। কেননা স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করে এ কাজে সিনিয়র চিকিৎসকদের সরাসরি যুক্ত রাখা হয়নি। করোনার হাসপাতালে দায়িত্বরত একজন চিকিৎসক ডক্টর নুজহাত, তিনি ১ বছরেরও বেশি সময় ধরে এমন এক সময় পার করছেন যেখানে হাসপাতাল থেকে বাসায় ফিরে নিজের ছোট্ট বাচ্চাটিকেও আদর করতে পারেন না, কারণ তিনি করোনা রোগী চিকিৎসক। মাঝে মাঝে আমার ছোট বেবিটা এসে আমাকে দূর থেকে বলে যে মা, তোমার হাতটাকে একটু দিবে, একটু ধরে দেখবো। মানে আসলে ফ্যামিলির জন্য যে একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে আমাদের, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। অনেক কষ্টকর একটা সিচুয়েশন যাচ্ছে সবার জন্যই। অন্যদিকে করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ডক্টর তারিনকে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে যে তিনি তার বয়স্ক বাবা মার প্রতি আলাদাভাবে খেয়াল রাখতে পারেন না। আমি গত বছর এরকম ডিউটি থেকে এসে প্রায় 2 দিন পরই আমার জ্বর আসে। তারপর দেখি আমি কোভিড পজিটিভ। আমার থেকে আমার মা, বাবা, আমার পুরো পরিবার কিন্তু আক্রান্ত হন। আল্লাহর অশেষ রহমত যে ওনারা সবাই সুস্থ আছেন। কিন্তু ওই কটা দিন যে আমার নিজের মধ্যে এত বেশি টেনশন কাজ করতো যে আমার কারণেই কি আমার পরিবারের মানুষজন আক্রান্ত হলেন, তার যে সাফারিং তাদের, এটা আসলে অনেক কষ্টকর। সারা জীবনেও হয়তো আমি ভুলবো না। কিন্তু এখন আবার সেই রিস্কে তাদেরকে ফেলে আমি আবার যাচ্ছি আমার রোগীদের কাছে। এভাবে করেই কিন্তু আমাদের জীবন চলছে। ডিউটিকালীন সময় এবং পরবর্তীতে কিছুদিন আমরা কোয়ারেন্টাইন থাকি, যে সময়টা আমরা পরিবার থেকে আলাদাই থাকি। এই সময়টাতে আমাদের পরিবারের কোনো সদস্য যদি অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়, আমরা চাইলে সাথে সাথে তার কাছে যেতে পারি না। প্রথমে আমার টেস্ট করে কনফার্ম হতে হয় আমি কোভিড পজিটিভ হইনি, তারপরেই তাদের কাছে যাই। অনেকেই হয়তো প্রশংসার দাবি নিয়ে আমাদের সামনে চলে আসেন। তাদের ভিড়ে করোনার এই তরুণ চিকিৎসকরা পেছনেই পড়ে থাকেন, জানা হয়ে ওঠে না তাদের ত্যাগের বিষয়গুলো। ডিউটির সময় আমরা যে N95 মাস্ক বা পিপি পরে ডিউটি করি, এটা আসলে বেশ কষ্টকর। বিশেষ করে একটি নাইট ডিউটি যেখানে আমাদের প্রায় 12-13 ঘন্টা এই N95 মাস্ক এবং পিপি করে ডিউটি করতে হয়। তো আসলে যে এটা পরে ডিউটি করেনি সে বুঝবে না এটা আসলে কতটা কঠিন। এক পেশেন্ট দেখতে গেলে আমরা এখন পিপি পরি আমাদের সেফটির জন্যই। N95 মাস্ক পরে থাকি, গগলস পরে থাকি, সবই আমাদের সেফটির জন্যই। কিন্তু এই রেগুলার এই জিনিসগুলো কিন্তু অনেক কষ্টকর। একবার যদি পানিও খেতে হয় আমরা কিন্তু সাথে সাথে খেতে পারি না। আগে আমাদের রেড জোন থেকে ডফিংয়ে যেতে হবে, পুরোপুরি ডফিং করে নিজেকে ডিসইনফেক্ট করে তারপর আমরা পানি খাই। শুনতে হয়তো বা খুবই ছোট ছোট ব্যাপার, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু যখন দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের ফেস করতে হয়, যথেষ্ট কষ্ট হয়। একের পর এক করোনার ঢেউ এসে হাসপাতালে রোগীর চাপ বেড়ে গিয়ে পরিস্থিতিকে বারবার করে তোলে ভয়াবহ, যা এই তরুণ চিকিৎসকদেরকেই সরাসরি মোকাবেলা করতে হচ্ছে। তাদের দিকে করোনা রোগীরা তাকিয়ে থাকেন বাঁচার আকুতি নিয়ে। প্যান্ডেমিকের সময়ে আমাদের সর্বোচ্চটা করার পরও যখন পেশেন্টদের এই খারাপ হয়ে যাওয়া, মৃত্যু, এগুলো আমরা ম্যানেজ করতে পারছি না, তখন আসলে এর একটা বিরূপ প্রভাব আমাদের মেন্টাল হেলথের উপর পড়ছে। অন্য সময় দেখা যায় যে এই মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও আমরা বাসায় যেয়ে কিন্তু পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর মাধ্যমে কিন্তু অনেকাংশে এই স্ট্রেস থেকে আমরা রিলিফ হতে পারি। কিন্তু এখন কিন্তু আমাদের সেই সুযোগটা হচ্ছে না। দেখা যাচ্ছে এখন কিন্তু আমাদের ওয়ার্কিং প্লেস থেকে বাসায় যেয়ে নিজেদেরকে আমরা আইসোলেটেড করে ফেলছি।
হাসপাতালে আগত অনেক রোগীকে আমরা ক্রিটিক্যাল অবস্থায় পাচ্ছি, যাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তখন আমরা না চাইলেও মনের মধ্যে ভয়টা চলে আসে। ভয় যতটুকু না নিজেকে নিয়ে, তার চাইতেও বেশি আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে, কারণ আমরা কেউই চাই না যে আমাদের পরিবারের কোনো সদস্য আমাদের মাধ্যমে এই রোগে আক্রান্ত হোক। করোনার এই জটিল পরিস্থিতিতে যেখানে আমাদের এই তরুণ চিকিৎসকরা এতটা ত্যাগ স্বীকার করছেন, সেখানে কি আমরা পারি না সচেতন হতে? অবশ্যই আমাদেরকে সেটা পারতে হবে। চোখে তার সাগরের নীল জলরাশি, আর কণ্ঠে ভালো লাগার সেই গান। এভাবেই একজন মেরিন অফিসার মারুফ তার নিজের ভালো লাগাকে নিজের মতো করে চর্চা করার জন্য বেছে নিয়েছেন সমুদ্রকে। আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। নিজের ভালো লাগাকে খুঁজতে গিয়েই মারুফের গানের চর্চা। মারুফ তার গানের প্রতিটি শব্দকে অনুভব করতে পারেন সমুদ্রের জলরাশির মাঝে। বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। গভীর সমুদ্রে প্রকৃতি প্রতিনিয়ত তার রূপ বদলায়। সমুদ্রের সেই রূপ দেখতে দেখতে আনমনে গান গেয়ে ওঠেন মেরিন অফিসার মারুফ। শখের বশে সেই গান তিনি মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। অনেকের কাছেই তখন চেনা জানা গানগুলো হয়ে ওঠে ভিন্ন কোনো সৃষ্টি। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। আসলে সমুদ্রের যে পরিবেশ, যেমন প্রতিদিন একদিকে সূর্যাস্ত, একদিকে সূর্যোদয়, আবার কখনো বৃষ্টি, কখনো রংধনু, কখনো বা ঝড়, তো সব মিলিয়ে এই যে বৈচিত্র্যময় প্রকৃতি, এই প্রাকৃতিক পরিবেশ আসলে আমাকে সবসময় আমার গানের জন্য প্রভাবিত করে। এটা নিয়ে আমি ব্যস্ত থাকি কিছুটা সময়, যেটা আসলে আমাকে আমার একাকিত্বটা ভুলে থাকতে অনেক সময় সাহায্য করে। তুমি হয়তো বহু দূর, তবু তোমার কথার সুর দেখো বাজছে আমার বেসুরো জীবনে। তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ আমার একলা জীবন মুহূর্তরা জানি। সবসময় যেটা ইন্টেনশন ছিল যে আমি আমার প্রফেশনের জায়গাটা স্ট্রং রেখে তারপরে আমি আমার প্যাশন নিয়ে কাজ করব। তো ঠিক এই জায়গা থেকেই আমার সমুদ্রে আসার পরে যে সমুদ্রের যে পরিবেশটা পাওয়া, আমি আমার শৈশবে বা অন্য সময়ে আমি গানের ব্যাপারে যে পরিবেশটা সবসময় মিস করে আসছি, সেটা আমি সমুদ্রে পাই। দক্ষিণ আটলান্টিক, ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর সহ আরও বেশ কিছু সমুদ্রের রুট দিয়ে ভেনিজুয়েলা থেকে চায়নার দিকে যাচ্ছিল জাহাজটি। আর ওই জাহাজেই মেরিন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মারুফ। যেতে যেতে মাঝে মধ্যেই পড়তে হয় ঝড়ের কবলে, দেখতে হয় সমুদ্রের অশান্ত এক রূপকে। আবারও শান্ত হয়ে আসে সমুদ্র, শান্ত হয়ে আসে মন। মারুফের কণ্ঠে তখন ভালো লাগার গান। ছুঁয়ে থাকো নিয়ন আকাশ, আবছায়া চলে যায় জলের দিন। অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আবছায়া চলে যায় জলের দিন। আমি গান খুব এনজয় করি, একেবারে আমি ভেতর থেকে এই ব্যাপারটা এনজয় করি সব সময়। আর পাশাপাশি সমুদ্রের যে পরিবেশ, সেটা আমাকে আমার গানের প্রত্যেকটা শব্দ ফিল করতে সাহায্য করে। তো সব মিলিয়ে আসলে খুবই অন্যরকম একটা ব্যাপার যে আমার নাবিক জীবন এবং আমার গান। জীবন জলে ভাসা পদ্ম জীবন,
হংকং ভিত্তিক একটি কোম্পানির এমটি বিয়ন্ড নামের জাহাজটিতে কাজ করেন মারুফ। কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, তরুণেরা যারা এই পেশায় আসতে চায় তাদেরকে অবশ্যই জেনে বুঝে আসতে হবে। তরুণদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, যারা এই পেশায় আসতে চায়, পেশা হিসাবে মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন অফিসার চমৎকার, তাতে আমার কোনো দ্বিমত নেই। তবে বর্তমান পরিস্থিতিতে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন অবশ্যই ভালোভাবে জেনে শুনে তারপরে এই পেশায় আসে। যেমন আমি দুটো পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা আমাদের পরিবারের বা কাছের মানুষের জরুরি প্রয়োজনে খুব একটা পাশে থাকতে পারি না। এটা আমাদের খুব বড় একটা সমস্যা। প্লাস বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যে ব্যাপারটা ছিল যে আর্লি এস্টাবলিশমেন্টের বিষয়টা, সেটা এখন প্রায় নাই বললেই চলে। এখন শিক্ষানবিশ হিসেবে বা জুনিয়র অফিসার হিসেবে চাকরি পেতে অনেকটা সময় লেগে যায়, প্লাস অনেক বেগ পেতে হয়। কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া রে, আরো জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের মন বধুয়াই রে, কি জানে কি করে ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। অর্থাৎ জীবিকার কারণে আমাদের ব্যস্ততা যাই থাকুক, তার মাঝেই আমাদেরকে সময় বের করতে হবে নিজেদের ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করার জন্য। করোনার এই দুঃসময়ের মাঝে আর সব ব্যবসা যখন নিচের দিকে যাচ্ছে, তখন তরুণদের একটি ব্যবসা উপরের দিকে যাচ্ছে। সেখানে কাজ হারানোর এই সময়েও অসংখ্য তরুণের কাজের সুযোগ তৈরি হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার রানার এখন আর নেই, কিন্তু প্রযুক্তির বিকাশে সেই রানারের জায়গায় এখন এসেছে রাইডার, যাদেরকে অনেকেই চিনে থাকেন ডেলিভারি ম্যান হিসেবে। করোনার এই ঘরবন্দি জীবনে মানুষ তার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকই ঘরে বসে পেয়ে যাচ্ছে রাইডারের কারণে। তরুণ রাইডারদের নিয়ে বিশাল নেটওয়ার্ক গড়ে তুলে যারা উদ্যোক্তা হয়েছেন, তাদেরই একজন বলছিলেন রাইডারদের প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবন সংগ্রামের কথা। এই ঝড় বৃষ্টির সময়ই আমাদের বেশ কিছু রাইডার, আমাদের ছবি আছে আমাদের কাছে, আমাদেরই রাইডার, এটা আমাদেরই কোনো কাস্টমার ছবি তুলে আমাদের পেজে পোস্ট করেছেন। কোমর সমান পানিতে বাইসাইকেল চালিয়ে সে ডেলিভারি করতে যাচ্ছেন। 2-3 দিন আগে আমাদের এক বাইকার বেসিক্যালি এই কাদার কারণে উনি স্লিপ করে অ্যাক্সিডেন্ট করে যান, কিন্তু ওই দিক দিয়ে কাস্টমার কিন্তু ফোন দিচ্ছেন, তো ওনার হাতটা দিক দিয়ে কেটে গেছে। ইমিডিয়েটলি ফার্স্ট এইড নিয়েই কিন্তু উনি ডেলিভারি কমপ্লিট করে সাভার থেকে উনি ফিরেছেন। তো আসলে অনেক ধরনের স্ট্রাগল, আসলে আমরা তো যারা কাজ করছি এই সেক্টরে, আমাদের রাইডাররাই আসলে আমাদের ফেস, এবং ওনারা যেই পরিমাণ স্ট্রাগল ওনারা করছেন, এটার কারণেই আসলে এই লকডাউনটা আমার মনে হয় যে আমরা বাসায় থেকে, যারা আমরা বাসায় আছি, আমরা সব মানে প্রপারলি সার্ভিসগুলো পাচ্ছি। সুকান্তের আমলের রানাররা মূলত চিঠি পৌঁছে দিতেন বাড়ি বাড়ি, আর এই আমলের রাইডার কিংবা ডেলিভারি ম্যান কেবল চিঠির মধ্যে সীমাবদ্ধ নন। শখের পোশাক থেকে শুরু করে প্রতিবেলার খাবার সব কিছু পৌঁছে দেন বাড়ি বাড়ি। আমি তিতুমির কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো এখন করোনা মহামারীতে বাসায় বসে না থেকে, এখন যদি যে চাকরি বাজার যেরকম মন্দা চলতেছে, এখন যদি সময়টা খেলে নষ্ট না করে, আমি করতেছি কি পার্ট টাইম হিসাবে জবটা করতেছি। কুরিয়ার সার্ভিসটাই আর কি বেস্ট, যে এখানে কাজ দেখা যায় আপনার পড়াশোনার পাশাপাশি আপনি সব কিছুই করতে পারতেছেন, নিজের খরচ চালাইতে পারতেছেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছেন। তো দেন কুরিয়ারের কাজ করলে মনে করি না যে এটা কোনো খারাপ কাজ। রাইডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা দিনে দিনে স্পষ্ট হয়েছে করোনা আসার পর, যে কারণে অন্য সব ব্যবসা যখন করোনার কারণে স্থবির, তখন তরুণ উদ্যোক্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ রাইডার নিয়ে ব্যাপকভাবে বিস্তৃত করেছেন তাদের কুরিয়ার বা পণ্য ডেলিভারির ব্যবসা।
কোভিড আসার আগে আমাদের অ্যাপ্রক্সিমেটলি যে সেল ছিল বা আমরা অনলাইনে যতগুলো অর্ডার ডেইলি পেতাম, এখন কোভিড আসার পরে মোটামুটি তার 60 to 70% বেড়ে গেছে। আগে যে আমরা কাজ করতাম তারপরে 250 গুণ বেড়েছে। হ্যাঁ, 250 গুণ বেড়েছে বিকজ এবং এখানে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ক্যাপাসিটি, আমাদের ওয়্যার হাউস, যেমন এই ওয়্যার হাউসটা আমরা এই কোভিডের মধ্যেই নিয়েছি। সো কাজের ভলিউমের কারণে কিন্তু আমাদের এরকম ওয়্যার হাউস নিতে হয়েছে। এরকম আমাদের ঢাকাতে এখন 4টা ওয়্যার হাউস আছে। করোনার এই দুঃসময়ে যেখানে মানুষ ব্যাপকভাবে কাজ হারাচ্ছে কিংবা নতুন করে কাজের সুযোগ পাচ্ছে না, সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মের কুরিয়ার সার্ভিসে ঘটছে উল্টো ঘটনা। এসব কুরিয়ার বা ডেলিভারি সার্ভিসে করোনার মাঝেই সবচেয়ে কাজের সুযোগ পেয়েছেন বেকার শিক্ষিত তরুণরা। সরডে কলেজ থেকে অনার্স কমপ্লিট করে বের হয়েছি। বর্তমানে চাকরির যে সিচুয়েশন খুব খারাপ চলতেছে, তো এর মধ্যে আমাদের এই সেক্টরটা খুব ভালো চলতেছে। এর জন্য ইউজুয়াল অনেক ইয়াং ছেলেরা এখানে এসে জয়েন করতেছে। অন্য জায়গায় দেখা যাচ্ছে চাকরি চলে যাচ্ছে অনেকেরই, আবার যারা করোনা অবস্থায় আছে তারা গ্রামেও যেতে পারছে না, ফ্যামিলির ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তো আমাদের এখানে রেগুলারই অনেকে আসে স্টুডেন্ট চাকরির জন্য। বেশিরভাগ ক্ষেত্রে রাইডারদের কাজের শুরুটা হয় অফিস থেকে। সেখানে তারা গ্রাহকদের দেয়া অর্ডার, প্রয়োজনীয় সামগ্রীগুলো সংগ্রহ করেন। অফিসে সকাল থেকেই চলতে থাকে বিশাল কর্মযজ্ঞ। অনেকে ভাবতো যে এই জব করলে কে কি বলবে। এটা আমি কথা বলছি 2015-16 ঘটনা। বাট গত বছর থেকে মানুষের বেকারত্ব বাড়ার সাথে সাথে এই জবটাতে এখন সবাই অনেক এডুকেটেড পার্সনরাও তারা আসা শুরু করেছে। আমরা সবসময় আমাদের টিমকে বলি কোনো কাজই ছোট না। সো তুমি যেহেতু তোমার অনেস্টির সাথে তোমার হার্ডওয়ার্ক করতেছো এবং তুমি পে আউট পাচ্ছ ওইভাবে, সো পিপল আর কামিং। আমাদের এখন ঢাকাতে প্রায় 1 লক্ষ লোক আছে যারা এই ডেলিভারি বিজনেসের সাথে ইনভলভ। কল সেন্টার থেকে ফোনে কিংবা অনলাইনে দোকান থেকে ক্রেতাকে পণ্য পৌঁছে দেওয়ার জন্য অবিরাম অর্ডার আসতে থাকে। কল সেন্টারের দায়িত্বে থাকেন একদল শিক্ষিত তরুণ কর্মী, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য ডেলিভারি সেবার সাথে জড়িত উদ্যোক্তা, অফিস কর্মকর্তা কিংবা রাইডার সবাই বয়সে তরুণ এবং তারাই এগিয়ে নিচ্ছে নতুন কনসেপ্টের এই সেক্টরটিকে। আমরা যাতে রাস্তায় প্রপারলি ডেলিভারি করতে পারি, আমাদের প্রতিটা রাইডার মাস্ক পরে, গ্লাভস পরে, স্যানিটাইজার নিয়ে মুভ করছেন, তারপরেও আমরা রাস্তায় অনেক ধরনের প্রবলেম ফেস করছি। এই ধরনের প্রবলেম থেকে যদি আমাদেরকে যদি একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে, তাহলে মনে হয় মানুষজন ঘরে বসে আরেকটু কেনার জন্য আগ্রহী হবেন। আমরাও প্রপারলি সার্ভিসটা তাদের দরজা পর্যন্ত পৌঁছায় দিতে পারবো। তরুণদের কর্মসংস্থানের কথা বিবেচনা করে এ ধরনের তারুণ্য ও প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের সমর্থন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন এই পেশার প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গির। মন মানসিকতা সবার তার একরকম না, অনেকে আমাদের দুঃখ কষ্টটা বোঝে, বাট এখন যাদের মন মানসিকতা অন্যরকম তাদেরকে তো আর বলা যাবে না। তবে আমরাও মানুষ, আমরা রোদে পুরে ঝড় বৃষ্টির ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি। সো আমরা সবার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যেন আমাদেরকে একটু ভালো চোখে দেখে, আমাদেরকে একটু রেসপেক্ট অন্তত করে। যেহেতু করোনার এই দুঃসময়ের মাঝেও অসংখ্য তরুণের কাজের সুযোগ তৈরি হয়েছে, তাই এই সেক্টরটির বিকাশের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই মনোযোগী হবে, সেটাই আমরা চাইব। তিনি তরুণ উদ্যোক্তা, তাই এমন ভিন্ন কিছু দেখাতে পেরেছেন। তিনি চেয়েছেন তিনি একদিনের জন্য হলেও মানুষকে আমিই রাজা এমন একটি অনুভূতি এনে দিবেন। তার যেমন চিন্তা তেমন কাজ। সিলেটের এই ভবন বানানো হয়েছে একটি কনভেনশন হল হিসেবে, কিন্তু এটি দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের মতো হওয়ায় অনেকেই এখন সেখানে বেড়াতে আসেন, মুগ্ধ হন এর নান্দনিক কাজগুলো দেখে। সিলেট শহরের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ভেতরে বিশাল স্থান বের করার জন্য কোনো কলামই রাখা হয়নি। কলাম না রাখার জন্য বিশেষ কায়দায় ব্যবহার করা হয় স্টিল স্ট্রাকচার। সেই স্টিল স্ট্রাকচার দেখা যেন না যায়, সে কারণে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ক্লাসিক্যাল মোটিভগুলো তুলে আনা হয়েছে স্থাপনার ভেতরের বাইরের প্রতিটি স্তরে।
সিলেটের ওই কনভেনশন হলের স্থপতি রায়হান মোস্তাফিজ জানালেন, নির্দিষ্ট কিছু জেলার শ্রমিকদের দক্ষতার কারণেই নান্দনিক বিষয়গুলো ভবনে ফুটিয়ে তোলা গেছে এর ডিজাইন অনুযায়ী। এই কোয়ালিটিগুলো আসলে এনশিওর করতে গিয়ে আমাদেরকে একটু ব্যাক পেতে হয়েছিল। সো আমরা ম্যাক্সিমাম জিনিস আনতে হয়েছে চায়না থেকে। সবকিছু মিলায় একটা টিম, প্রায় আমাদের 250 জনের একটা টিম ছিল। আমরা প্রায় 1.5 বছর এই প্রজেক্টের পেছনে কাজ করে এখানে আসছি আর কি। সবচেয়ে মজার ব্যাপার হলো, সিলেটের আলোচিত হয়ে ওঠাই কনভেনশন হলের স্থপতি এবং উদ্যোক্তা এই দুজনই বয়সে তরুণ। কনভেনশন হলের তরুণ উদ্যোক্তা হুমায়ুন বললেন, তিনি চেয়েছেন মানুষ একদিনের জন্য হলেও তার এই কনভেনশন হলে এসে যেন নিজেকে রাজার মতো মনে করতে পারে, অর্থাৎ একদিনের রাজা। আমরা দেখলাম আধুনিকতার ছোঁয়া ইউজ করা যায় ভিতরে, আর বাইরের দিকটা যদি আমরা আগের এই যে পুরাতন 200 বছর পুরাতন জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে যে রাজা বাদশাদের একটা আছে না, চলাফেরা আছে, এই চলাফেরা যদি, কারণ বিয়ে তো মানুষ একবারই করে। তো আমার কাছে লাগলো যে বিশেষ করে তো এটা আমাদের সিলেটে বিয়ের ফাংশনগুলোই বেশি হবে। তো আমার কাছে লাগলো যে বিয়ের জন্য যদি মানুষ এই ফিলটা নিতে পারে, রয়্যাল ফিল, কারণ একদিনই তো রাজার মতো থাকবে। কনভেনশন হলের উদ্যোক্তা জানালেন, এটি তৈরির পেছনে তার মূল টার্গেট ছিল সিলেটকে দেশে বিদেশে তুলে ধরা। এই পর্যায়ে থাকছে মন কি যে চায়। নিজেকে ভালো দেখাতে কে না চায়, কিন্তু সেই চাওয়ার জন্য চিন্তা যদি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তবে সেটি একটি বিশেষ ধরনের মানসিক সমস্যা। এবং এই মানসিক সমস্যা এতটাই ভয়ঙ্কর যে এর কারণে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আচ্ছা, আপনাদের কি টাইটানিক সেই যে মুভিটা খুবই বিখ্যাত হয়েছিল, সেই মুভির যে থিম সং করেছিলেন সিলিন ডিয়নের কথা মনে আছে? রিসেন্টলি আমি ওনার ছবি দেখে চমকে উঠেছিলাম, কেমন কঙ্কালসার হয়ে গেছেন। এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো, যে ক্ষেত্রে দেখা গিয়েছে যে অসংখ্য সেলিব্রিটি, অভিনেত্রী, অসংখ্য প্রতিশ্রুতিশীল তরুণ তরুণী যারা হয়তো তাদের এই ধরনের সমস্যার কারণে অচিরেই ঝরে গেছে। আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও কিন্তু আমি অসংখ্য প্রতিশ্রুতিশীল তরুণীদেরকে পাই যারা তাদের বডি ইমেজ নিয়ে স্যাটিসফাইড না, বডি স্ট্রাকচার নিয়ে তারা সবসময় অস্বস্তিতে ভোগেন। এই বিষয়গুলো কেন হয়? এই বিষয়গুলো হয় একটি খুবই অদ্ভুত মনোসামাজিক সমস্যার কারণে, যেটাকে বলা হয় ইটিং ডিসঅর্ডার। এটি মূলত তরুণীদের ক্ষেত্রে বেশি হয়। এক্ষেত্রে দেখা যায় যে 95% ক্ষেত্রেই তরুণীরা তাদের নিজেদেরকে একটা জিরো ফিগারে রাখতে চান, একটা স্পেসিফিক বডি স্ট্রাকচারে রাখতে চান। ইটিং ডিসঅর্ডার যখন হয়, তাদের মধ্যে আসলে কি হয়? তার জন্য যে স্বাভাবিক খাদ্য গ্রহণ করা প্রয়োজন, একজন ব্যক্তি স্বাভাবিক খাদ্য গ্রহণের থেকে অনেক কম পরিমাণে খাদ্য গ্রহণ করছে। প্রতিনিয়ত সে অনুভব করে যে তার শরীরের ওজন হয়তো বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এই যে ইটিং ডিসঅর্ডারটার তো আসলে অনেক কারণ আছে। আজকে আমরা মূলত আলোচনা করব এই যে সোশ্যাল এবং কালচারাল কারণে কেন মানুষের মধ্যে ইটিং ডিসঅর্ডার হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মতো ঘটনাও ঘটছে বা শারীরিক ক্ষতির কারণ হচ্ছে। সমাজ কি করে? সমাজ কিন্তু আমাদের ভেতরে একটা আইডিয়া ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে অনেক সুন্দর হতে হবে, তোমার শারীরিক যে স্ট্রাকচারটা আছে সেটা খুবই একটা আনরিয়েলিস্টিক শেপে তোমাকে থাকতে হবে, এবং সে অনুভব করে যে আমি যদি ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সৌন্দর্যের অধিকারী না হতে পারি তাহলে আমার এই জীবনের কোনো মানে নেই। ইটিং ডিসঅর্ডারের পেছনে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো অনেক বড় রোল প্লে করে। সেগুলো কি হচ্ছে খেয়াল করে দেখবেন, পিয়ার প্রেশার কাজ করে। পিয়ার গ্রুপের মধ্যে কেউ যদি একটু এক্সট্রা ওয়েটার হয়ে যায়, তাকে কন্টিনিউ বুলি করা হয়। রিসেন্টলি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিন বলে একটি কিশোরের ঘটনা বারবার আমাদের সামনে এসেছে। আমরা সবাই খুবই দুঃখ ভারাক্রান্ত হয়েছি যে সে ছেলেটি কিন্তু তাকে আর বাঁচিয়ে রাখাই সম্ভব হয়নি, সে বুলিড হয়েছিল তার যে বডি স্ট্রাকচার নিয়ে, এবং তারপরে সে একটি অস্বাভাবিক ডায়েটের মধ্যে দিয়ে যায় এবং পরবর্তীতে তার মৃত্যুর মতো ঘটনা ঘটে। খুবই দুঃখজনক এই বিষয়গুলো। সুতরাং যদি আমরা আমাদের চারপাশে এরকম কাউকে দেখি যে তার খাদ্যাভ্যাস নিয়ে তার মধ্যে একটা অপরাধ বোধ আছে, বা অতিরিক্ত মাত্রায় সে সচেতন এবং নিজের প্রতি হয়তো সে তার যত্নটাই
সে ইনশিওর করছে না, সেই সময়গুলোতে কিন্তু অবশ্যই তাকে প্রপার ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে, একজন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে এবং মানসিক স্বাস্থ্য সেবাটা তাকে নিতে হবে। আর আমার নিজের ভেতরে যে এরকম হচ্ছে কিনা সেক্ষেত্রে খেয়াল করবেন যে আমি কোনো খাবার গ্রহণের আগে কি আমি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি কিনা, বা খাবার গ্রহণের পরে আমি অনেক বেশি অপরাধ বোধে ভুগছি কিনা। এই বিষয়গুলো যদি আমাদের ভেতরে ইন্টারনালি চলতে থাকে সেই সময়টা আমাদেরকে সচেতন হতে হবে। ভালো থাকবেন দর্শক। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। শেষ করার আগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।